স্ক্রোফুলারিয়া নুডুসা প্লান্ট মেডিসিন নিয়ে কথা বলবো আজকে। স্ক্রোফুলারিয়া নুডুসা মূলত ফিগওয়ার্ড নামে পরিচিত। এটি স্ক্রোফুলারিয়াসি পরিবারের একটি বহু বর্ষজীবী উদ্ভিদ। ট্রেডিশনালি এই প্লান্ট মেডিসিনটিকে লিম্ফ নোডের ফলাভাব বা লিম্ফেডেনোপ্যাথি এবং ক্রনিক স্কিন ডিজিজ, বিশেষ করে একজিমা, সোরাইসিস এবং বিভিন্ন রকমের জয়েন্ট পেইনের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক ফার্মাকোলজি স্টাডিতে বা ফাইটোকেমিস্ট্রিতে এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল পাওয়া গিয়েছে, বিশেষ করে ইরিডয়েড গ্লাইকোসাইড এবং ফ্লাভোনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল, যার ভিত্তিতে এই প্লান্ট মেডিসিনটি মানবদের সুনির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন করতে পারে। তো আজকে আলোচনা করব স্ক্রোফুলারিয়া নুডুসার মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর আধুনিক প্রয়োগ ক্ষেত্র নিয়ে। তো প্রথমে দেখি স্ক্রোফুলারিয়া নুডুসা মাদার টিংচারের মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল উপস্থিত থাকে। আমি শুরুতেই বলেছি এর মধ্যে প্রধানত ইরিডয়েড গ্লাইকোসাইড থাকে, বিশেষ করে অকুবিন এবং হারপেগোসাইড, স্ক্রোফুলারিওসাইড। ফ্লাভোনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যালের মধ্যে রয়েছে ডায়াসমিন, হেসপেরিডিন এবং লিউটেওলিন। কিছু ফেনোলিক কম্পাউন্ড রয়েছে, ফেনোলিক অ্যাসিড, বিশেষ করে ফেরোলিক অ্যাসিড এবং ক্যাফিক অ্যাসিড, এবং কিছু স্যাপোনেন্স ফাইটোকেমিক্যাল রয়েছে, বিশেষ করে ট্রাইটারপোনয়েড স্যাপোনেন্স, এবং ফাইটোস্টেরলস রয়েছে, বিটা সিটেস্টেরল। এই সমস্ত ফাইটোকেমিক্যাল গুলো মূলত নির্ধারণ করে স্ক্রোফুলারিয়া নুডুসা মাদার টিংচার কি কি কাজ করবে। তো এই ফাইটোকেমিক্যাল গুলো মানব দেহে মলিকুলার বা সেলুলার লেভেলে যে প্রক্রিয়া কাজ করে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি পাথওয়ে ইনহিবিশন করে বা ব্লক করে। আমাদের শরীরে যে ইনফ্ল্যামেটরি পাথওয়ে রয়েছে, সেই ইনফ্ল্যামেটরি পাথওয়ে, বিশেষ করে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা, এই পাথওয়েকে বাধা দেয় বা ইনহিবিট করে মূলত স্ক্রোফুলারিয়া নুডুসার মধ্যে থাকা যে হারপাগোসাইড বা হারপাগোসাইড এবং অকুলিন, এই ফাইটোকেমিক্যাল। এই স্বাভাবিক অবস্থায় এই নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা সক্রিয় হয়ে কোষের নিউক্লিয়াসে প্রবেশ করে এবং প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, বিশেষ করে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1, এই ধরনের সাইটোকাইন নিঃসরণ করে, যে সাইটোকাইন গুলো মূলত প্রদাহ তৈরি করে, ব্যথা তৈরি করে। হারপেগোসাইড মূলত এই প্রক্রিয়াটিকে ব্লক করে দেয়, যার ফলে ইনফ্ল্যামেটরি সাইটোকাইন উৎপাদন কমে যায়। এরপরে আরো কিছু ইনফ্ল্যামেটরি মিডিয়েটর রয়েছে মানবদেহে, যেমন সাইক্লোঅক্সিজেনেস 2 বা লক্স 2 আর লক্স, বিশেষ করে লাইপোক্সিজেনেস। এই এনজাইমগুলো মূলত প্রদাহ উৎপাদন করে। স্ক্রোফুলারিয়া নুডুসার মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত কক্স 2 এবং লক্স এনজাইমের কার্যকারিতা কমিয়ে দেয়। এর ফলে মূলত আর্কিডোনিক অ্যাসিড বলা হয়, আর্কিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিউকোট্রিয়েন্স তৈরি হতে পারে না, যেগুলো প্রদাহ তৈরি করে। এই উৎপাদনগুলি কমে যাওয়ার কারণে টিস্যুর যে ফোলাভাব এবং ইডিমা বা পেইন, ব্যথা, এই ব্যথা কমে। তার মানে পুরো দুটি প্রক্রিয়া আমি আলোচনা করলাম। একটি হচ্ছে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা পাথওয়ে ইনহিবিট করা, অন্যটি হচ্ছে এখানে সাইক্লোঅক্সিজেনেস 2 বা কক্স 2 এবং লক্স ইনহিবিশন করা। এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে মূলত শরীরে যে কোনো ধরনের ক্রনিক বা অ্যাকিউট পেইন বা প্রদাহ নিরাময়ে স্ক্রোফুলারিয়া নুডুসা কাজ করে। পরবর্তীতে আমি আলোচনা করে দেখাবো যে এটি বিশেষ বিশেষ ক্ষেত্রে কিভাবে কাজ করে। সাধারণত মানবদেহে যে কোনো রোগের কিছু সুনির্দিষ্ট মেকানিজম থাকে, ব্যথা থাকে, সেখানে জ্বর থাকে, অন্যান্য আরো কিছু গ্রুপ মেজর ফ্যাক্টর থাকে, যেগুলো প্রায় সব রোগের ক্ষেত্রেই থাকে। ঠিক ঔষধ কাজ করবার ক্ষেত্রে ঔষধের কাজ করবার প্রক্রিয়া থাকে, ওই মেজর ফ্যাক্টর গুলোকে দূরীকরণের মাধ্যমে মূলত ওই নির্দিষ্ট রোগের উপরে কাজ করে। তো বেশিরভাগ মেডিসিন আমি যেহেতু ফাইটোকেমিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে আলোচনা করি, ফলে প্রায় মেডিসিনের মধ্যে এই কথাগুলো থাকে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি। তার মানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা থাকলেও এক একটি মেডিসিন এক একটি পারসেপশনে কাজ করে, এক একটি অর্গানে স্পেসিফিক হিসেবে কাজ করে। তো স্ক্রোফুলারিয়া নুডুসাও কোন কোন ক্ষেত্রে কাজ করে সেটি আমি আলোচনা করে দেখাবো। তো প্রথম যে ফাংশনটি বললাম সেটি হচ্ছে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। এর বাইরে একটি গুরুত্বপূর্ণ কাজ করে, যেটি হচ্ছে মূলত স্ক্রোফুলারিয়া নুডুসার প্রধান প্রয়োগ ক্ষেত্র, সেটি হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ করে বা মাইক্রোসার্কুলেশন এনহ্যান্সমেন্ট করে বা বৃদ্ধি করে। এর মানে হচ্ছে স্ক্রোফুলারিয়া নুডুসার মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে, বিশেষ করে ডায়াসমিন এবং হিসপেরিডিন, এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত লিম্ফেটিক ভেসেলের পাম্পিং ক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে ক্যাপিলারি পারমিয়াবিলিটি নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে এটি লিম্ফেটিক কনজেশন দূর করে, অর্থাৎ লিম্ফেটিক চ্যানেলের মধ্যে যেই লিম্ফেটিক ফ্লুইড জমে থাকে, এই ফ্লুইড গুলোকে ক্লিয়ার করে, এই ড্রেনটাকে পরিষ্কার করে, ড্রেনটাকে সচল করে। এবং এর মধ্যে যে ইন্টারস্টিসিয়াল ফ্লুইড থাকে, সেই ফ্লুইড গুলো আর কোনো একটি নির্দিষ্ট জায়গায় জমতে পারে না, ফলে সোয়েলিং বা ইডিমা হতে পারে না। অর্থাৎ এই পুরো চ্যানেলটাকে, এই পুরো
পথগুলোকে এই লিম্ফেটিক সিস্টেমটাকে পুরো ক্লিয়ার রাখে এই স্ক্রোফুলারিয়া নোডুসার মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল ডায়াস্পিন এবং হাসপেরিডিন। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ, এই কারণেই মূলত এটি ক্রনিক লিম্ফোডেনিয়াপ্যাথি চিকিৎসায় কার্যকরী হয়। এর বাইরে এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি রেডিক্যাল স্ক্যাবিং করে। আমি শুরুতে বলেছিলাম যে মানবদেহে যে কোনো রোগের ক্ষেত্রে কিছু বেসিক ফান্ডামেন্টাল প্যাথোলজি থাকে, তার মধ্যে একটি থাকে ইনফ্লামেশন, আরেকটি থাকে আরওএস বা ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স জনিত সেলুলার ড্যামেজ, অক্সিডেটিভ স্ট্রেস জনিত ড্যামেজ। তো এই ক্ষেত্রে প্রথমে বলেছিলাম যে এটি অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, প্রদাহ কমায়। দ্বিতীয় পর্যায়ে বলেছি এটা লিম্ফেটিক ড্রেনেজ ক্লিয়ার করে। এরপর থার্ড পর্যায়ে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট করে, অর্থাৎ ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স বিশেষ করে আরওএস স্ক্যাবিং করে, অর্থাৎ এটিকে নিষ্ক্রিয় করে দেয়। এর মাধ্যমে এটি কোষকে বা সেলকে এর অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে, অর্থাৎ কোষকে ধ্বংস হওয়া থেকে বা এর ক্ষতিগ্রস্ত হওয়া থেকে সুরক্ষা দেয়। এই হচ্ছে মূলত স্ক্রোফুলারিয়া নোডুসার মধ্যে থাকা ফাইটোকেমিক্যালের কাজ। এই কাজগুলো বিশেষভাবে প্রদর্শিত হয় বিশেষ করে লিম্ফেটিক সিস্টেমের মধ্যে। লিম্ফ নোডের যে হাইপারপ্লাসিয়া রয়েছে সেই হাইপারপ্লাসিয়া কমায় এবং লিম্ফ ফ্লুইড চলাচল সচল রাখে। স্কিনের ক্ষেত্রে এটি কাজ করে বিশেষ করে ডার্মাল ইনফ্লামেশন কমায় এবং কেরাটিনোসাইটের হাইপার প্রলিফারেশন বা অতিরিক্ত বৃদ্ধি, অস্বাভাবিক বৃদ্ধি রোধ করে। এর মাধ্যমে এটি সোরাইসিস নিয়ন্ত্রণে কাজ করে। এটি ব্লাড ভেসেলের উপর কাজ করে, বিশেষ করে ভেনাস স্টোন বাড়ায় এবং কোষিক নালীর যে বন্ধুরতা সেটি কমায়, ইলাস্টিসিটি বৃদ্ধি করে। এগুলো হচ্ছে টার্গেট স্পেসিফিক অর্গান এবং এর কার্যকারিতা বললাম। তাহলে এই কার্যকারিতার ভিত্তিতে যদি আমরা একটি রোগের তালিকা করি যে কোন কোন রোগের চিকিৎসায় স্ক্রোফুলারিয়া নোডুসা কার্যকরী, তাহলে প্রথম দিকে থাকবে এটি ক্রনিক লিম্ফেডিনিটাইটিস। অর্থাৎ লিম্ফেডিনিটাইটিস হচ্ছে যে লিম্ফ নোডের বা লিম্ফেটিক গ্ল্যান্ডের প্রদাহ, যে কোনো প্রকার ব্যাকটেরিয়ার সংক্রমণে বা যে কোনো প্রকার সংক্রমণের জনিত কারণে যে লিম্ফ নোড ফুলে যায়, লিম্ফ নোডে প্রদাহ হয়, এনলার্জড হয়, এই অবস্থায় মূলত এটি খুব গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হয়। বিশেষ করে স্ক্রোফুলারিয়া নোডুসার মধ্যে যে অ্যাকিউমিন রয়েছে এবং হ্যাসপেরিডিন রয়েছে, এইগুলো লিম্ফেটিক সিস্টেমের ক্যাপিলারি পারমিয়াবিলিটি বৃদ্ধি করার মাধ্যমে মূলত এই ড্রেনেজ ক্লিয়ার করে দেয় এবং প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন কমিয়ে এর ম্যাক্রোফেজ অতি সক্রিয়তা হ্রাস করার ফলে এটি লিম্ফ নোডের ক্রনিক যে ফোলাভাব সেটি কমে যায়। অর্থাৎ লিম্ফেডিনাইটিস এর চিকিৎসায় স্ক্রোফুলারিয়া নোডুসা খুব গুরুত্বপূর্ণভাবে দ্রুত কার্যকরী হয়। আরেকটি হচ্ছে মাস্টাইটিস বা ফাইব্রোডিনোমা অফ ব্রেস্ট, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে স্তনের প্রদাহ, সিস্ট বা টিউমার, ব্রেস্ট টিস্যুতে বা ডাক্টাল অবস্ট্রাকশন থাকলে, অর্থাৎ দুগ্ধ নালীর যে ব্লকেজ থাকলে সেখানে ইনফ্লামেশন হয় বা এস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের ইমব্যালেন্সের কারণে কানেকটিভ টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধির ফলে এটি হতে পারে। এই ক্ষেত্রে স্ক্রোফুলারিয়া নোডুসার মধ্যে যে ট্রাইটারপেনয়েড স্যাপোনিন রয়েছে এবং হারপ্যাগোসাইড রয়েছে, এগুলো লোকাল টিস্যু কনজেশন দূর করে এবং ইস্ট্রোজেনের পাথওয়ে মডুলেটরি প্রভাবের মাধ্যমে এটি ফাইব্রোব্লাস্ট অতিরিক্ত বৃদ্ধি বা প্রলিফারেশন রোধ করে। এইভাবে মূলত এটি মাস্টাইটিস নিয়ন্ত্রণে বা ফাইব্রোডিনোমা অফ ব্রেস্ট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ক্রনিক স্কিন ডিজিজের ক্ষেত্রে রয়েছে এক্সিমা এবং ডার্মাটাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস। এই ক্ষেত্রে মূলত হাইপার প্রলিফারেশন অফ কেরাটিনোসাইট সেল, অর্থাৎ স্কিনের যে কেরাটিনোসাইট সেল, এই সেলগুলো বেশি অতিরিক্ত বৃদ্ধি পায়, ফলে সোরাইসিসের পেশেন্টের স্কিন এক ধরনের খুশকির মতো আবরণ তৈরি হয়, পদার্থ তৈরি হয়, আশ্বাস তৈরি হয়। এই ক্ষেত্রে স্ক্রোফুলারিয়া নোডুসার মধ্যে যে ফাইটোকেমিক্যাল লিউটিওলিন এবং থিয়ারলিক অ্যাসিড, এগুলো এই মাস্ট সেল বা হিস্টামিন ব্লক করে দিতে পারে, ফলে অতিরিক্ত চুলকানি, ইনফ্লামেশন এগুলো কমে যায় এবং সোরাইসিসের চিকিৎসা এটি হাইপার প্রলিফারেশন অফ কেরাটিনোসাইট সেলকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে সোরাইসিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফলে অ্যাটোপিক এক্সিমা এবং ডার্মাটাইটিস বা সোরাইসিস নিয়ন্ত্রণে স্ক্রোফুলারিয়া নোডুসা গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হতে পারে। এর বাইরে এটি ভেরিকোজ ভেইন বা ক্রনিক ভেনাস ইনসিফিসিয়েন্সি চিকিৎসায় ব্যবহৃত হয় বা কার্যকরী হয়। বিশেষ করে শিরার ভালভ দুর্বল হয়ে যাওয়ার কারণে রক্তের পেরিফেরাল ভেইন থেকে হার্টে ফিরে যেতে পারে না, ফলে রক্ত শিরায় জমে যায় এবং শিরা ফুলে যায়, ব্যথা হয়। এটি হচ্ছে ভেরিকোজ ভেইন। তো এই ক্ষেত্রে স্ক্রোফুলারিয়া নোডুসার মধ্যে যে ফ্লাভোনয়েড রয়েছে, গ্লাইকোসাইড রয়েছে, বিশেষ করে ডায়াসমিন, এগুলো শিরার প্রাচীরের যে নোড অ্যাড্রিনালিন কার্যকারিতা বাড়িয়ে ভ্যানাস্টোন বৃদ্ধি করে এবং রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এভাবে এটি মূলত ভেরিকোজ ভেইনের চিকিৎসায় কার্যকরী হয়। এর বাইরে এটি যেহেতু ক্রনিক ইনফ্লামেশন দূর করতে পারে, সেই হিসেবে এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং সাইনোভাইটিস এর চিকিৎসা এটি কার্যকরী। তো এই হচ্ছে আধুনিক ফার্মাকোলজিক্যাল স্টাডির ভিত্তিতে স্ক্রোফুলারিয়া নোডুসার কার্যকারিতা বা প্রয়োগ ক্ষেত্র।
এর সেফ ডোজ হচ্ছে 5 থেকে 10 ফোঁটা বা সর্বোচ্চ 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2 বেলা সেবন করতে দিতে হবে। সাধারণত 4 থেকে 6 সপ্তাহ অর্থাৎ 1-1.5 মাসের বেশি সময় ধরে এটি সেবন করা উচিত নয়। 1 মাস সেবন করার পর 15 দিন বা 1 মাস গ্যাপ দিয়ে পরবর্তীতে প্রয়োজন হলে আবার সেবন করা যেতে পারে। মিনিমাম 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার সেবন করা যেতে পারে। একটানা 1 মাসের বেশি সেবন করা উচিত নয়। সাধারণত এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন পরিলক্ষিত হয় না, তারপরও অতিরিক্ত বা ওভারডোজের ক্ষেত্রে এটি বমি বমি ভাব, বমি হতে পারে বা ডায়রিয়া হতে পারে। এগুলো যে কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এই সিমটম গুলো আসতে পারে। সেই ক্ষেত্রে ওভারডোজ প্রয়োগ করলে স্ক্রোফুলারিয়া নোডুসার ক্ষেত্রে এই সাইড এফেক্ট থাকতে পারে। এর কিছু টক্সিক ইফেক্ট রয়েছে, বিশেষ করে কার্ডিয়াক গ্লাইকোসাইড ইফেক্ট হিসেবে রয়েছে। যদি এটি সরাসরি ডক্সিন বা ডিওক্সিন নেই, তারপরে এটি কিছু উপাদান কার্ডিয়াক গ্লাইকোসাইডের মতো আচরণ করে। তাই বিশেষ করে যাদের টাকিকার্ডিয়া রয়েছে বা অন্যান্য গুরুতর হৃদরোগ রয়েছে, তাদের ক্ষেত্রে প্রয়োগের সময় সচেতন থাকতে হবে এবং অবজারভেশনে রাখতে হবে এটি কার্ডিয়াক সিস্টেমে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করছে কিনা। এই হচ্ছে মূলত স্ক্রোফুলারিয়া নোডুসা নিয়ে আলোচনা। আমি যদি অল্প কথায় শেষ করি তাহলে স্ক্রোফুলারিয়া নোডুসা আধুনিক ফার্মাকোলজিক্যাল স্টাডি অনুযায়ী একটি চমৎকার থেরাপিউটিক্যাল এজেন্ট বা প্লান্ট মেডিসিন, যেটি সরাসরি লিম্ফেটিক সিস্টেমের উপরে কাজ করতে পারে। যে কোনো প্রকার লিম্ফ নোডের বা গ্ল্যান্ডুলার সোয়েলিং, ইডিমা বা গ্ল্যান্ড ফুলে যাওয়া, বড় হয়ে যাওয়া, গ্ল্যান্ডের পেইন, এই জাতীয় সমস্যা এটি দ্রুত কার্যকরী হয়। এর বাইরে এটি অ্যাটোপিক ডার্মাটাইটিস, এক্সিমা, সোরাইসিসে কাজ করে। এটি আর্থ্রাইটিস এবং সাইনোভাইটিসের চিকিৎসায় কার্যকরী হয়। তো এই হচ্ছে স্ক্রোফুলারিয়া নোডুসা মাদার টিংচারের প্রয়োগ ক্ষেত্র। আশা করি যারা আলোচনা শুনেছেন আপনারা স্পেসিফিক স্ক্রোফুলারিয়া নোডুসা প্রয়োগ করে সুফল লাভ করবেন। অবশ্যই এর পরিমাণ সেবন বিধি সবসময় মাথায় রাখবেন। এটি হচ্ছে 5 থেকে 10 ফোঁটা, সর্বোচ্চ 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 2-3 বেলা সেবন করতে দিবেন এবং 1 মাসের বেশি নয়, প্রয়োজন হলে 1 সপ্তাহ বা 10 দিন গ্যাপ দিয়ে পুনরায় এটি সেবন করতে দেওয়া যেতে পারে। তো পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান্ট মেডিসিন আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।